বাংলাদেশের রাজধানী ঢাকার বুকে দাঁড়িয়ে আছে এক টুকরো ঐতিহ্যের স্মৃতি, যার নাম আহসান মঞ্জিল। এটি শুধু একটি প্রাসাদ নয়, বরং বাংলার নবাবদের ঐতিহ্যের স্মারক। এক সময়ের জমিদার বাড়ি, আজকের ঐতিহাসিক জাদুঘর। আহসান মঞ্জিলের দেয়ালে আঁকা আছে বিভিন্ন গল্প, নবাব পরিবারের রাজকীয় জীবন, ব্রিটিশ শাসনের ছাপ আর ঢাকা শহরের এক ভিন্ন যুগ। নবাব পরিবার তো বটেই, এক সময় বসবাসরত নবাব এবং তার উজির নাজির সেনাপতিদের ব্যবহৃত পোশাক, ঢাল তলোয়ার, কামানসহ বিভিন্ন অস্ত্র, থালাবাসন, আসবাবপত্র সহ নানা রকম আকর্ষণীয় জিনিস রয়েছে এই আহসান মঞ্জিলে। এই ভিডিওতে আমরা আহসান মঞ্জিলের ইতিহাস, স্থাপত্য শৈলী এবং এর সঙ্গে জড়িয়ে থাকা ঐতিহ্য নিয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে বলে দিতে চাই কিভাবে আসবেন এখানে। আহসান মঞ্জিল সদরঘাট নদী বন্দরের সাথেই অবস্থিত। ঢাকার যে কোনো জায়গা থেকে বাসে চলে আসতে পারেন সদরঘাট। সদরঘাট থেকে পায়ে হেঁটে বা রিকশায় 5 থেকে 10 মিনিটের মধ্যেই আপনারা চলে যেতে পারবেন আহসান মঞ্জিলে, অথবা সিএনজি বা প্রাইভেট গাড়ি নিয়েও সরাসরি চলে আসতে পারবেন এখানে। আবার মেট্রো রেলেও আসতে পারেন, সেক্ষেত্রে মতিঝিল নেমে বাকিটা পথ বাসে যেতে হবে। এতে করে আপনার সময় অনেকটা বেঁচে যাবে। গেটে একটি পোস্টার লাগানো আছে, যেখানে বাংলাদেশি এবং বিদেশিদের প্রবেশ টিকিটের মূল্য, গ্যালারি পরিদর্শনের সময়সূচি এবং সাপ্তাহিক বন্ধের তালিকা দেওয়া আছে, যা আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। আমরা টিকিট সংগ্রহ করে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে ঢুকতেই আহসান মঞ্জিলের সামনের বাগানটি দেখে আপনার মনে অন্যরকম একটা অনুভূতি কাজ করবে। সবুজ গাছপালা, রঙিন ফুলের সমারোহ এবং প্রশস্ত রাস্তা, যা আহসান মঞ্জিলকে আরও মনোরম করে তুলেছে। প্রাসাদের ভেতরে প্রবেশ করলে সরকারি কিছু নিয়ম মেনে প্রবেশ করতে হবে, যা চাইলে আপনি পজ করে দেখে নিতে পারেন। এটা হলো প্রাসাদে প্রবেশের দরজা। আহসান মঞ্জিলের নির্মাণ শুরু হয় 1859 সালে এবং শেষ হয় 1872 সালে। এটি ঢাকার নবাব খাজা আব্দুল গনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নামে নামকরণ করেন। আহসান মঞ্জিলের নকশায় মুঘল ও ইউরোপীয় স্থাপত্য শৈলীর মিশ্রণ দেখা যায়। 1888 সালের 7 এপ্রিল প্রবল ভূমিকম্পে পুরো আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি সাধিত হয়। ক্ষতিগ্রস্ত আহসান মঞ্জিল পুনর্নির্মাণের সময় বর্তমানে উঁচু গম্বুজটি সংযোজন করা হয়। এক সময় এই গম্বুজের চূড়াটি ছিল ঢাকা শহরের সর্বোচ্চতম। একইভাবে উপরে ওঠার সিঁড়িগুলো সবার দৃষ্টি আকর্ষণ করে। বাংলার নবাব পরিবার এই প্রাসাদে বসবাস করতেন। এটি ব্রিটিশ ভারত শাসনামলে রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল হিসেবে ব্যবহৃত হতো। এই আহসান মঞ্জিল ব্রিটিশ বিরোধী আন্দোলন ও বাঙালির রাজনৈতিক চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রাসাদটি 2 অংশে বিভক্ত। পূর্বে রয়েছে অন্দরমহল এবং পশ্চিমে রয়েছে রংমহল। এর গোলাপি রং ও ইউরোপীয় স্থাপত্য শৈলী মিলে এটি একটি অসাধারণ স্থাপত্য নিদর্শন। গোলাপি প্রাসাদটি গোলাপি রঙের জন্য পিঙ্ক প্যালেস নামেও পরিচিত। আহসান মঞ্জিলের প্রধান আকর্ষণ এর নকশা, এর বারান্দার সুন্দর কারুকাজ, বড় বড় জানালা আর দৃষ্টিনন্দন গম্বুজ আজও দর্শকদের মুগ্ধ করে। প্রাসাদটির ভেতরে রয়েছে নানা ধরনের আসবাবপত্র,
ঝাড়বাতি আর চিত্রকর্ম, যা নবাব পরিবারের বিলাসিতার প্রমাণ বহন করে। 100টিরও বেশি কক্ষ বিশিষ্ট এই প্রাসাদে রয়েছে একটি বৃহৎ বলরুম এবং বিশাল ডাইনিং হল, যা ওই সময়কার সামাজিক ও সাংস্কৃতিক জীবনকে তুলে ধরে। এখানে সংরক্ষিত রয়েছে নবাব পরিবারের ব্যবহার করা মূল্যবান সামগ্রী এবং ঐতিহাসিক নথিপত্র। স্বাধীনতার পর অযত্ন আর অব্যবহারে আহসান মঞ্জিল ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে, যার কারণে 1974 সালে নবাব পরিবারের উত্তরসূরিরা আহসান মঞ্জিল নিলামে বিক্রির পরিকল্পনা করেন। সরকারের ভৌমিক প্রশাসন নিলাম বিক্রির প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে পেশ করেন, কিন্তু প্রধানমন্ত্রী আহসান মঞ্জিলের স্থাপত্য সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করে এটি নিলামে ব্যক্তির প্রস্তাব নাকচ করে দেন। তার ওই পরিপ্রেক্ষিতে বুড়িগঙ্গা নদীর তীরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা আহসান মঞ্জিল দেশের ইতিহাস ও ঐতিহ্য বহন করে দেশ ও দেশের বাইরের দর্শনার্থীদের ভীষণভাবে আকর্ষণ করে। 1985 সালের আহসান মঞ্জিলকে জাদুঘরে রূপান্তর করা হয়। আহসান মঞ্জিল আজও মনে করিয়ে দেয় অতীতের গৌরবময় দিনগুলোর কথা, যা আমাদের ইতিহাসের জীবন্ত দলিল। আপনারা আসুন, দেখে যান আহসান মঞ্জিলের ঐতিহাসিক সৌন্দর্য আর অনুভব করুন সেই আমলের নবাবের বিলাসিতার কথা। এখন আপনি বিখ্যাত আহসান মঞ্জিল সম্পর্কে অনেক কিছু জেনেছেন, তাই নবাব বাহাদুর স্যার খাজা আব্দুল গনি সম্পর্কে কয়েকটি কথা উল্লেখ না করলে তা অসম্পূর্ণ থেকে যাবে। তিনি 1813 সালের 30 জুলাই জন্মগ্রহণ করেন এবং 1896 সালের 24 আগস্টে মারা যান। তিনি ছিলেন ঢাকার দ্বিতীয় নবাব এবং ব্রিটিশ রাজ কর্তৃক স্বীকৃত বংশানুক্রমিক হিসাবে নবাব উপাধি প্রথম গ্রহণকারী। পটভূমি: তিনি ঢাকায় পঞ্চায়েত ব্যবস্থা, গ্যাস লাইট, ওয়াটার ওয়ার্কস, সংবাদপত্র এবং প্রাণী বাগান প্রবর্তন করেন। তিনি আহসান মঞ্জিল, ঢাকা নবাব পরিবারের বাসস্থান ও ক্ষমতার আসন, ভিক্টোরিয়া পার্ক, দিলকুশা ও শাহবাগের বাগান স্থাপন করেন, যেখানে তিনি খ্রিস্টীয় নববর্ষ উদযাপনের জন্য বলি খেলা এবং কৃষি ও শিল্প মেলার মতো অনেক বার্ষিক অনুষ্ঠানের সূচনা করেন। তিনি ঢাকার প্রথম হাসপাতালে বাকল্যান্ড বন্ধ এবং প্রথম মহিলা ওয়ার্ডের জন্য দায়ী ছিলেন এবং ঢাকা পৌরসভার প্রতিষ্ঠাতা কমিশনার ছিলেন। খাজা আব্দুল গনি ছিলেন খাজা আলিমুল্লার দ্বিতীয় পুত্র, যিনি খাজা পরিবারের সম্পত্তিকে একত্রিত করেছিলেন এবং পরিবারের প্রথম নবাব হন। তিনি একটি ধনী এবং বিশিষ্ট মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, যেটির উৎস পারস্যে ফিরে আসে। আব্দুল গনি ছিলেন বহুভাষী, তিনি বাংলা, উর্দু, ইংরেজি, আরবি এবং ফার্সি বলতেন। তিনি বাড়িতেই আরবি ও ফার্সি এবং ঢাকা কলেজিয়েট স্কুলে ইংরেজি শিখেছিলেন, যেখানে তিনি প্রথম ব্যাচের ছাত্র ছিলেন। তিনি ঢাকায় উর্দু ও ফার্সি সাহিত্যের পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত। তিনি মহরমের শিয়া স্মরণ পালন করেন এবং ঢাকার শিয়া কেন্দ্র হোসেনি দালান সংস্কারে অবদান রাখেন, যদিও তিনি নিজে একজন সুন্নি ছিলেন। হিন্দু, আর্মেনিয়ান এবং ইউরোপীয় সম্প্রদায়ের সাথেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তিনি তার পিতার কাছ থেকে সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন, যার মধ্যে রয়েছে কুমারটুলির ফরাসি কুঠি যা 1830 সালে আলিমুল্লার কিনেছিলেন। তার মা ছিলেন জিনাত বেগম। আলিমুল্লার আরও 4 জন স্ত্রী এবং 15 জন সন্তান ছিল। Are you tired of wandering around aimlessly in search of a decent meal while on vacation? Picture this. You're strolling down the bustling streets of a new city, stomach growling, and every restaurant you pass seems either too touristy or too questionable. Frustrating, right? But fear not, fellow foodie adventurer. Enter Global Eateries, your ultimate culinary compass in the sea of unknown dining options. No more relying on random chance or settling for mediocre meals. With Global Eateries, discovering the perfect dining spot is as easy as a few clicks. Imagine this scenario. You're exploring a charming cobblestone street lined with quaint cafes and lively bistros. Instead of playing a guessing game with Google Maps, you simply whip out your phone, punch in the street name, and voila, a curated list of top-rated restaurants right at your fingertips. No more guesswork, no more disappointment. And here's the best part. Signing up is not only free, but also comes with a slew of exclusive perks and gifts. Yes, you heard that right. From special discounts to insider tips, we've got your back when it comes to culinary exploration. So why wait?
Embark on your next gastronomic adventure with confidence, courtesy of Global Eateries. Your taste buds will thank you. Visit us now at globaleateries.com and let the feasting begin.